সঙ্গে আমার জীবনটা এখন মিলেমিশে একাকার। আমার জীবনে সবথেকে ভালোবাসার ছিল সে কল্যাণ। আজ কত দূরে বিদেশে আর কি সে আমাকে বলেছিল, তুমি জানো না, তোমাকে আমি একদিনও দেখতে না পারি আমি যেন কেমন হয়ে যাই। তারপরেও তুমি যখন আমায় সন্দেহ করছো, তোমাকে সন্দেহাতীত করার জন্য আমার হাতের এই নাম লেখা আংটিটা তোমার আঙুলে পরিয়ে দিয়ে বলছি, তুমি ছাড়া কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারি না, পারি না, পারি না। আংটিটা আজ আমি আঙুলে পড়ে আছি। একদিনের ছোট্ট খুলিনি, এক মুহূর্তের ছোট আমি তাকে খুলিনি। হয়তো মাঝে মাঝে আমার মনে হয় আমি কল্যাণের কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করি, কল্যাণ তোমার বাবার আমাকে ফুল বুঝে তোমাদের বাড়ি থেকে কুকুরের মতো দুধ করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তুমি তো সব ঘটনায় শুনেছ। তারপরেও তুমি আমার সঙ্গে দেখা করতে এলে না কেন? তোমার মতো এসব কি ভাবছি আমি? কল্যাণ আসবো কি করে? সে তখন ফিরে বিদেশ থেকে সে আসবে কেমন করে? তবে সে আসে আমার স্বপ্নের মধ্যে আসে, আমার তন্দ্রার মধ্যে আসে। সে আমার দিকে তাকিয়ে শুধু অপলকে, তাকে দেখি লজ্জে রাখা আমি লুকিয়ে পড়ি মাধবীলতার আড়ালে। তারপর দেখি আর আমার ভালোবাসা, ভালো লাগা সবচেয়ে প্রিয় গান খেলা আমার
কাঁদছো কেন? নাচে আমি ডিউটিতে যাবে না? একটা কথা জিজ্ঞাসা করবো? আমি তো নতুন কাজে লেগেছি, তোমার সব কথা আমি জানি না, তবুও লক্ষ্য করে দেখেছি তুমি কোয়ার্টারে ফিরে এসে তুমি কাঁদো কেন বন্ধুদি, কেন? জানি সব কেনের উত্তর সবসময় সবাইকে দেওয়া যায় না রে, কিন্তু আমাকে তো দেওয়া যায়। আমি তোমার ছোট ভাইয়ের মতো দিদি দুঃখের কথা কি ছোট ভাইকে বলা যায় না? বলা যায়, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি সে কথাগুলো কেন পারবি না বন্ধুদি? ওরে জানি ওই কেন শব্দটা আজ 1 বছর হলো আমার পিছন পিছন দাঁড়া করে বেড়াচ্ছে, ওই কেন কথা ভাবতে গিয়ে আমার সব কাছে ভুল হয়ে যাচ্ছে রে। তুমি কাউকে ভালোবেসেছিলে বন্ধু? আমি তো কিছু কথা বলতে পারবো না, সে কথা বললে আমি আমি এক পাও চলতে পারবো না। ওরে জানি যে আমার একটা বাধা, যে বাধা আমি জীবনে কোনোদিন বুঝতে পারবো না, কোনোদিন না। আশ্চর্য এই মেয়ে মঞ্জুরি একা থাকলে কাঁদে, আবার নার্সিং হবে না ডিউটি করতে করতে প্রচন্ড প্রচন্ড অবসাদে ভেঙে পড়ে। তাহলে আমার অনুমানটা কি সত্যি? তোমার অনুমানই সত্যি। আদিত্য যদি এক দুঃখের কথা মঞ্জু কল্যাণ বলে একটা ছেলেকে ভালোবেসেছিল, হয়তো ওদের বিয়েও হয়েছিল, কিন্তু বাসান্ন ছেলেটার বাবা কল্যাণ বিয়ে চলে যাওয়ার পর তার বাবা মঞ্জুকে আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল 1 বছর আগে। তারপর কি হলো? কি আর হবে, বাপ পিটিতে চলে এলাম উত্তরবঙ্গে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। মঞ্জু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ল, তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলাম ডাক্তার দীপঙ্কর বাবুর কাছে। আমাদের ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ জনি, ডাক্তারবাবু মঞ্জুকে দেখে আমার মুখ থেকে সব কথা শুনে বলেছিলেন মেয়েটিকে কাজের মধ্যে জড়িয়ে রাখতে না পারলে শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। আমি তখন ডাক্তারবাবুর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তারবাবু আপনি পারেন মঞ্জুকে বাঁচাতে, তাকে যা হোক একটা কিছু কাজ দিয়ে। বুঝেছি একটু বুঝেছি, তাহলে আমাদের ডাক্তারবাবু সেদিন মঞ্জুরিকে নার্সের চাকরি দিয়েছো তাই না? শুধু মঞ্জুকে নয়, আমাকে দিয়েছিল ড্রাইভারের কাজ। উনি সেদিন দয়া না করলে মঞ্জু পাগল হয়ে যেত, আমি হয়তো আত্মহত্যা করতাম। সেই দিন থেকে ডাক্তার দীপঙ্কর বাবু আমাদের কাছে মানুষ নন, তিনি দেবতা। না 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 আদিত্য বাবু, না 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 না, ওসব কথা আপনি বলবেন না। আমি মানুষ, সামান্য একজন মানুষ। ডাক্তারবাবু যাচ্ছে, শোনো জনি, সেদিন যে পেশেন্টটা আমি নার্সিংহোমে আলোচনা করছিলাম, সেই পেশেন্টটা গতকাল রাত্রে আমাদের মেটার্নিটি রুমে ভর্তি হয়েছে। এতক্ষণ হয়তো বাচ্চাও হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি নার্সিংহোমে গিয়ে ডিউটিতে জয়েন করো। আমি যাচ্ছি ডাক্তারবাবু, জেনেই বুঝতে পারবো ভদ্রমহিলা কি সন্তান প্রসব করেছি, ছেলে না মেয়ে। কেসটার জন্য আমি ভীষণ চিন্তায় আছি। কেন ডাক্তারবাবু? আর বলবেন না আদিত্য বাবু, মেয়েটা মা হয়েছে কিন্তু এখনো তার বিয়ে হয়নি। সে কি ছেলে মেয়েদের অবাক মেলামেশা, ভালোবাসার খেলা। মেয়েরা লেখাপড়া শিখলে কি হবে, অনিবার্য কারণে তারা তো নেই। ডাক্তারবাবু কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, মেয়েটি আবার আমার এক বন্ধুর বোন। তবে আর বলছি কি, আমার বন্ধু নিখিলেশ তার গর্ভবতী কুমারী বোনটিকে নিয়ে আজ থেকে 8 মাস আগে সংসারে কাউকে কিছু না বলে এখানেই চলে আসে। শহরে এসে বোধহয় তিনি আপনার সঙ্গে দেখা করেছিলেন। হ্যাঁ, প্রথম দিন দেখা করতে এসে নিখিলেশ আমাকে সব কথা বলেছিল। আশ্চর্য। কেন আশ্চর্য কেন? আরে বন্ধু বিপদে পড়লে বন্ধুর কাছে আসবে, এতে আবার আশ্চর্য কি? তা অবশ্যই ঠিক। আপনার কথাই ঠিক নেই। এই বলছেন আশ্চর্য, তো আবার এখনই বলছেন তা অবশ্য ঠিক। যান যান যান, তার সারা রাত জেগে গাড়ি চালিয়েছেন, ঘুম হয়নি, বাড়ি থেকে রেস্টুরেন্ট নেন, ঘুমিয়ে যান। আমি ঘুমিয়েছিলাম ডাক্তারবাবু। হ্যাঁ, আপনি ঘুমিয়েছিলেন তো জেগে আছেন কি করে? আপনি কি জেগে জেগে ঘুমান নাকি? এই হতভাগ্য আদিত্য ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে জেগে
লেগে থাকে। এবার বুঝতে পেরেছি আদিত্যবাবু, নিশ্চয়ই আমার বোন মঞ্জুর সাথে আপনার ঝগড়া হয়েছে। মঞ্জু, এই মঞ্জু, মেয়ে হয়ে বাপের সাথে ঝগড়া? আর তোকে যদি আজ আমি উচিত শিক্ষা দিতে পারি, তাহলে আমার নাম দীপঙ্কর ডাক্তার নয়। এই মঞ্জু! আগে নাচ শুনে চলে গেছে মঞ্জু। নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে, চিৎকার শুনে ভয়ে ভয়ে সে নার্সিং হোমে চলে গেছে। আগে না, সে অনেকক্ষণ আগেই গেছে। আর যাওয়ার সময় বলে গেছে, কি? বাবা ডাক্তার দাদা নার্সিংহোম থেকে ফিরে এলে তুমি যেন নিজের হাতে চা করে দিও। হ্যাঁ, চা চা চা। কিন্তু আমি এতক্ষণ চা খাইনি কেন? আমি করে দিইনি বলে। শুনুন আদিত্যবাবু, আপনি চা করবেন কেন? ওই কাজের মেয়েটাকে বলুন না যেন 2 কাপ চা নিয়ে আসে, 1 কাপ আমার আর 1 কাপ আপনার। তারপর মঞ্জু বাড়ি ফিরে এলে বলবেন আপনি নিজে হাতে চা করে আমাকে খাইয়েছেন। যাক বাবা, সমস্যাটা মিটে গেল। কিন্তু কি করে সমস্যাটা মিশে গেল? এখনো তো আসল সময়টা বাকি আছে। দেখলে যতই আমাকে বলুন, আমি তো একজন মানুষ নাকি? মানুষ বলে তো এই ভয়ঙ্কর অনুরোধ আমি থেকে করছি, অমানুষ বলে কি করতাম? কিন্তু তোর কুমারী মনের বাচ্চাটাকে আমি কি করে অন্যের হাতে তুলে দিই বলতো? তাছাড়া আজকের মায়েরা নিজের বাচ্চাকে সামলাতে পারে না, অন্যের বাচ্চাকে কি করে নেবে? তাছাড়া অঙ্গনাকে একটা বিয়ে দিতে হবে নাকি? আরে বিয়ে দিতে হবে না? আরে অঙ্গনা তো বিয়ে বাটা কথা হয়েই আছে, অথচ বোকা মেয়ে একটা কাঁচা কাজ করে বসে আছে। যাক সবাই যাক, এখন বল বাচ্চা হয়েছে নাকি হয়নি? শোন, অঙ্গনা একটা পুত্র সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে গেছে। আমি জানতাম অঙ্গনা বাচ্চা প্রসব করার পর আনকনসাস হয়ে যাবে, আর তার সেন্স ফিরে আসতে কিছুক্ষণ সময়ও লাগবে। এখন কি হবে ভাই বল? কারণ অঙ্গনা সেন্স ফিরে এলে বাচ্চাকে সে ছাড়বে না। দেখো ছাড়বে না, কোনো মা কি তার সন্তানকে চিরকালের জন্য ছেড়ে দিতে পারে? আমি বাচ্চাকে চুপি চুপি আনতে যাচ্ছি রে। হে ঈশ্বর, তুমি আমাকে কি বিপদে ফেললে প্রভু, কি বিপদে ফেললে, কি অপূর্ব সমস্যার মধ্যে তুমি আমার মাথায় চাপিয়ে দিলে প্রভু। সেই ফুটফুটে বাচ্চাটা তো তার জন্মের জন্য তাই নয়, কোন অপরাধে আমি তাকে? আমার বন্ধু অঙ্গনা আমার বোনের মতো, অথচ ডাক্তার হিসেবে আমার একটা তো দায়িত্ব আছে। কি হয়েছে ডাক্তার বাবু, আপনি অস্থির ভাবে পাইচারি করছেন কেন? আপনার চা নিয়ে এসেছি। না 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 না, চা খাবার আমার এখন সময় নেই আদিত্যবাবু। আপনি একটু কাজ করে দিতে পারবেন আমার? বলুন। চুপি চুপি নার্সিংহোমে গিয়ে মঞ্জুকে একটু আমার কাছে পাঠিয়ে দিবেন, তার সাথে কিছু দরকারি ছিল। কি সমস্যা ডাক্তার বাবু, কি সমস্যা? আপনি বুঝবেন না আদিত্যবাবু, আপনি তাড়াতাড়ি চায়ের পাত্তা রেখে মঞ্জুকে একবার ডেকে দিন না, খুব দরকার আমার। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এক্ষুনি গিয়ে মঞ্জুকে ডেকে দিচ্ছি। মঞ্জু, মঞ্জু, মঞ্জু। মঞ্জুকে আমি বোনের মতো স্নেহ করি, তাছাড়া সে বুদ্ধিমতী। আমার এই ভয়ঙ্কর বিপদের দিনে সে নিশ্চয়ই আমাকে কোনো পরামর্শ দিতে পারে। অন্ধকারে সরিয়ে নিয়ে এসেছি। এখন বল, বাচ্চা আমি কার হাতে তুলে দেবো? মঞ্জু, না না, দ্বিধা করবেন না, সংকোচ করবেন না। আমি কথা দিচ্ছি, এই ঘটনার কথা কেউ জানবে না। আমার মৃত্যুর আগে পর্যন্ত এই ঘটনার কথা কারোর কাছে প্রকাশ করবো না, এই আমি কথা দিলাম। এর সঙ্গে এই দুধের বাচ্চাটাকে মায়ের মতো কোলে তুলে নিয়ে আমি চিরকালের জন্য ওর মা হয়ে গেলাম। তুই কি করলি রে মঞ্জু? তুই কি করলি? বাবা, একজন মায়ের যা করা উচিত আমি তো তাই করলাম বাবা। কিন্তু তুই তো এখনো কুমারী রে মঞ্জু, মাতৃত্বের শক্তি কি করে বুঝবি? ডাক্তার দাদা, তুমি তো ডাক্তার, তুমি তো মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো, তাহলে কেন বুঝতে পারছো না? শিশুকাল থেকেই প্রত্যেকটা মেয়ের মনে মাতৃত্বের বীজ মঞ্জুরির এই প্রার্থনা মঞ্জুর করে এই বাচ্চাটাকে, এই দুধের বাচ্চাটাকে পৃথিবীর মুখে বেঁচে থাকার সুযোগ করে দিন।
কিন্তু তোর তো বিয়ে হয়নি, তোর বলে ছেলে দেখলে লোকে বলবে কি? বাবা, লোকে যাতে কিছু না বলে সে ব্যবস্থা আমি করবো। কিন্তু তুই কি বলে এই বাচ্চাটার পিতৃ পরিচয় দিবি বল? বাবা বাবা, কেউ যদি জিজ্ঞেস করে এই বাচ্চাটার বাবা কোথায়, তাহলে তাকে আমি বলবো এই বাচ্চাটা জন্মাবার আগেই তার বাচ্চা নিরুদ্দেশ হয়ে গেছে। তাই তাই হবে বোন, তাই হবে। বাকি কথা পরে বলবো, এখন আমি নার্সিং হোমে গিয়ে দেখি কিনা, তাহলে তাহলে তাকে আমি বলবো তোর বাচ্চারা জন্মের পরই মারা গেছে। মারা যাবে কেন? বাচ্চাটা তো তার মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে ঘুম চোখে কেন তাকিয়ে আছে। আবারও শোনা চাঁদের কথা ভুবনে তুলো জানাই রে, আমার সোনার চোখে আয় ঘুমাই। আবারও শোনা চাঁদের কথা ভুবনে তুলো জানাই রে, আমার সোনার চোখে আয় আমার প্রেমিক বিজনকে আমি বলেছি কাল আমি কলেজ আসবো না, তাই তোমার সঙ্গে আমার দেখা হবে না কিন্তু। সব কথা এখন দেখি আমার ছোটটা কি করছে। ছোটদা, এই ছোটদা, ছোটদা, কিভাবে মতন চাচা কেন হবে তুমি? কি আমি পেতনি? আচ্ছা, বড়দা বাড়ি ফিরে আসো, ওকে বলে আমি টাইট করে দেওয়ার ব্যবস্থা করবো, বুঝলি? শুনবেই না। শুনবি শুনবি, কারণ বড়দা আমাকে অনেক বেশি ভালোবাসে। মোটেই না, একদম বাজে কথা বলবি না। দাদা আমাকেই বেশি ভালোবাসে। আমি বাজে কথা বলছি? তাহলে শোন, বড়দা যখন বিলেত গেছিল তখন আমাকে বলে গেছিল, জীবানী বিলেত থেকে যখন আমি ফিরে আসবো তোর জন্য আমি দামি দামি কসমেটিক্স নিয়ে আসবো, আর বলেছিল তোর জন্য আমি দামি রিস্টওয়াচ আর একটা দামি পেন আনবো, বুঝলি? তাহলে শোন, দাদা যাওয়ার সময় আমাকে কি বলে গেছিল? তোকে? হ্যাঁ, বলে গেছিল মাইন্ড্রার বাজার মঙ্গল তোর জন্য নিয়ে আসবো জামা প্যান্টের দামি ছিট, ফরেনের সবথেকে হাই কোয়ালিটি গেঞ্জি এবং নতুন মডেলের ফার্স্ট ক্লাস টেপ রেকর্ডার। না তো দিদিমণি, তা কেন? তপসে তপসে বড় একটা কাতলা মাছ একটি আর গলদা চিংড়ি মাছ কিনেছো? হ্যাঁ, কিনবো না? বাজার যাওয়ার সময় কর্তাবাবু বললেন, ভগবান কতদিন পর তোর বড় দাদা বাবু আসছে, তুই যেন ভেটকি আর গলদা চিংড়ি কিনতে ভুলিস না। ভগবান না, আরে জিনিস পেয়েছি, ওই পা বাড়িয়ে দিতে দিদি বাবা ওদিকে ডাক দিয়ে বলছে, বললাম কাতলা আর তপসে খেতে ভালো আছে, তুই যেন ওগুলো কিনিস। তাই তো বাজার থেকে 4 রকম মাছি কিনলাম, আর সেই সঙ্গে তোমার জন্য 4টে কুচো চিংড়ি কিনলাম, কারণ তুমি যে কুচো চিংড়ি তোমরা ভালো। যদি আজকে 12টা বাজাতে না পেরেছি তাহলে আমার নাম শিবানী নয়। জীবানী ফুটানিকা দিবানী ফুটানিকা দিবা ফুটানিকা দিবা। তবে রে তোর একদিন কি আমার একদিন।
মারলে তো দিদি ভাই দেখো তোমার বিয়ে হতে দেরি হবে। এই পুজো চিংড়িকে বেশি দিন বাড়িতে রাখা যাবে না। নিখিলেশ তোর বোন অঙ্গনার সঙ্গে যে বিয়েটা ঠিক হয়ে গেলেই এই পুজো চিংড়িটাকে বিয়ে করে দেবো। তাহলে আমরা পর পর দুটো বিয়ে ভোজ খাবো। তার মানে ভগবানটা তোমরা জানো না আমি ওই যে বাজার যাওয়ার সময় দেখে এলাম নিখিলেশ বাবু আর তার ছোট ভাই ইঞ্জিনিয়ার অনিমেষ বাবু ওই সম্বন্ধে বড় বাবুর সঙ্গে কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, ধরে নাও বড় বাবুর বিয়ে পাক্কা হয়ে গেছে। ইস, তারা বাড়ি ফিরেছে জানবি? বাবার বন্ধুর মেয়ে অঙ্কনের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি কি বলবো। জানিস ছোটা, এই জন্য না আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। আমিও বলছি হ্যাঁ, তুই গানে কি বলিস না? শোন, আমি গাইছি, তুই মন দিয়ে শোন। বাসবো ভালো, রাখবো এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নিবিল স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নিবিল স্বর্গ দাদার বিয়ের উপলক্ষে আমরা এখন নাচ গান করছি। কি বললি? ছোট তো ঠিক কথাই বলেছে মা। তোমার মুখটা এমন গম্ভীর কেন মা? কর্তা বাড়ি ফিরে আসছে শুনে বাড়ির সকলে ভীষণ আনন্দে মেতে যাচ্ছে, কিন্তু তোমার মুখে হাসি নেই কেন মা? না হাসলে কি মানাই বলো মা? মানা? কিন্তু আমি যে কেন হাসতে পারছি না সে তোরা বুঝবি না। তার মানে তোমার কি আনন্দ হচ্ছে না? হচ্ছে রে মঙ্গল, আনন্দ তো হচ্ছে, কিন্তু সেই আনন্দের পিছনে বেড়ে চলেছে একটা বেদনার সুর। বুঝেছি মা। কি বুঝেছিস মঙ্গল? যেটা তুমি বুঝেছো, যার কথা মনে করে তুমি আজও মনে মনে কষ্ট পাচ্ছ, তার কথা আমিও বুঝতে পারিনি মা। তাই মিথ্যে আনন্দটাকে সত্যিকারের খুঁজে ঢেকে রাখতে চাইছিলাম মা, কিন্তু তোমাকে দেখার পর আর পারলাম না মা, আর পারলাম না। হতভাগী বন্ধুদের কথা মঙ্গল তাহলে বুঝতে পারেনি, বলে কি করে ভুলবে? মঞ্জুরির হাজার স্মৃতি যে এই সংসারের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার স্বামী যতই প্রচার করুক যে মঞ্জুরি আর তার বাবা এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আমি তো জানতে পেরেছি এর আসল ব্যাপারটা কি। আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমার স্বামীকে কিছুতেই এই জঘন্য কাজটা করতে দিতাম না, কিছুতেই না, কিছুতেই না। আবার তুমি সেই সরকারি মঞ্জুরির জন্য কান্নাকাটি করছো? তুমি কি জানো না অঙ্গনার ছোটটা এসেছে বিয়ের ব্যাপারে দিন ঠিক করতে? হ্যাঁ, মনে আছে। মনে আছে তো এখানে কান্নাকাটি করছো কেন? কল্যাণ রাত বিয়ের থেকে বাড়ি আসতে বলি তা ছোটটা এসেছে বিয়ের ব্যাপারে কথাবার্তা ফাইনাল করতে। সে যদি কোনো করে জানতে পারে যে একটা সামান্য ড্রাইভারের মেয়ের সঙ্গে কল্যাণের সম্পর্ক ছিল, তাহলে সে কি তার বোনকে আমাদের ঘরে ফিরে দেবে? আচ্ছা, সামান্য মেয়ে মানুষের কাছে তোমার অর্থাভিজাতের অহংকার দেখে কি লাভ? কি বললে? ঠিকই বলেছি, অনেক টাকার মালিক তোমার মুখে অনেক টাকার কথা। তাই দুরাশার মাঝখানে দাঁড়িয়ে বেদব্যাসের বদল তুমি হতাশার মহাভারত রচনা করতে চাইছো। তুমি? হ্যাঁ, আমি তোমার কাছে দুটো স্বপ্ন দেখা ছেলে মেয়ের ভালোবাসার মূল্য খোলাম খুশির টাকা। একদম বাজে কথা বলবে না মা, একদম বাজে কথা বলবে না। এই যে মেয়েকে কাছে টেনে নিয়ে ভালো করে আদর করো, আর একবার প্রমাণ হয়ে যায় যে বাসের চেয়ে কচ্ছিও বড়। অকারণে বাবাকে রাগিয়ে দিও না মা।
দাদা ফিরে এলে বাবা সেখানে কথা তুমি বলবে না? যদি না বলে তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো যে আমার নাম বীরেশ্বর বোস, ওশন কোম্পানির ডিরেক্টর। আমার নামে তাকে বলবো যে একটাকে চলতা। কোথায় কথা? মা, বাবার মাথাকে গরম করে দিও না মা। দাদা এলে তোমাকে বলতেই হবে। মঞ্জুর একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করে ওর বাবাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না বাবা? চালাকি করে মিথ্যে কথা বলে কারোর কখনো ভালো হয়নি বাবা। তোকে দেখে মনে হচ্ছে তুই এইমাত্র জঙ্গল থেকে উঠে এলি। সমঙ্গলের ষড়যন্ত্র যেখানে বাসা বেঁধে আছে সেখানটা তো জঙ্গলে কেউ ধরেনি। তোর সামনে কথা বলবো মমতা। বাবা, দাদা আসার পর মনে হয় তোমাকে একটু পা সামলে চলতে হবে, কারণ আইকিটা আমাদের চেয়ে অনেক বেশি। তার উপর সে বিলেত থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরছে, তাই আমার বিশ্বাস তোমার শিকারও মিথ্যা কথা আছে, কিছুটাই বিশ্বাস করি না। মা, মা, দাদা ফিরে এসেছে। দাদা এসে গেছে। কে এসেছে? এসে গেছে বড় দাদাও এসে গেছে। গাড়ি থেকে নেমে 500টা আমার মাথায় তুলে দিয়ে চিৎকার করতে করতে আসছে। মা, বাবা, শিবানী, সবাই আছে দেখছি। তুই এত সকাল সকাল ফিরবি আমরা কি বুঝতে পারি রে? তুই বেশ ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো ছিলাম। আপনি ভালো ছিলেন তো? মা, তুই ভালো ছিলেন তো? দাদা, আরে বন্ধু, এই শিবানী, তোরা কত বড় হয়ে গেছিস। হ্যাঁ ভগবান দা, ও ভগবান দা, এই বাচ্চাটা ঘরের ভিতর নিয়ে গিয়ে ওদের দেখিয়ে দাও তো ওদের জন্য আমি কি কি জিনিস দিয়ে এসেছি। ভগবান দা চলো, আমার কাছে আর দর করছে না। এসো। তাহলে তোর করে দেখিয়েছে দিদিমণি। চলো ঠিক। আমি আমার হাতে বাক্সটা খুলে তোমাদের জিনিসপত্রগুলো বের করে দিই। কি রে বন্ধু, তুই গেলি না? আচ্ছা আচ্ছা, ঘরের ভিতর গিয়ে দেখ তোর জন্য আমি যা যা আনবো বলেছিলাম ঠিকঠাক এনেছি কিনা। তার থেকে অনেক বেশি জিনিস তুমি নিয়ে এসেছো দাদা। তার মানে তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো অনেক বেশি শিক্ষা, অনেক বেশি আলো, আর অনেক বেশি বিশ্বাস। মঙ্গলটা বড় হয়ে কি সুন্দর কথা বলতে শিখেছে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তোলার করতে বলেছিস। কিন্তু মা, তোমার বাচ্চা আমার নাম কেন? তোমার কি শরীর খারাপ করেছে? না বাবা, আমার শরীর খারাপ হয়নি, আমি খুব ভালো আছি। আমি ভেতরে যাচ্ছি, তুই আয়। শোনো মা, বল বাবা। তোমাদের সবাইকে দেখলাম, কিন্তু মঞ্জুরি কোথায়? মঞ্জুরি প্রচন্ড কুয়াশা এসেছিল তো, তাই আমের মঞ্জুরি খসে গেছে। বলো বলো না, তুমি চুপ করে আছো কেন? তোমার বাকি কথাটা কি? আমার বাকি কথাটা কি তুই তোর বাবার কাছ থেকে শুনে নিবি না? আমি তোকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই। বাবা, কি হয়েছে বাবা? বাবা কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল। মঞ্জুরি কোথায়? মঞ্জুরি? মঞ্জুরি, হ্যাঁ মঞ্জুরি। মানে তুই বিলেত চলে যাওয়ার পর মনে 1 মাসের মধ্যে একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে তার বাবাকে নিয়ে এখান থেকে চলে গেছে। হতে পারে না, হতে পারে না। তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর। মঞ্জুরির মতো মেয়ে এমন কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি রে, আমি স্বপ্নেও ভাবিনি। তাকে যাকে আমি বাড়ির বৌমা করার কথা ভেবেছিলাম, হতভাবিটাকে এমন কাণ্ড করে বলবে আমি তো বিশ্বাস করতে পারি। কিন্তু এই কথা আপনি চিঠিতে আমাকে জানানো কেন? না মানে তোর পড়ার ক্ষতি হবে ওইটা ভেবেই আমি তোকে জানাই। কিন্তু কিন্তু কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে এর মধ্যে একটা মিথ্যে লুকিয়ে আছে, ভয়ঙ্কর মিথ্যে। মন্ত্রীকে আবার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলেকে ভালোবাসবে, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই। তুই বিশ্বাস করতে তবে তুই কিছু ভাবিস না,
আমি আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। হ্যাঁ, তুই শুধু হ্যাঁ বললেই আমি একেবারে বিয়েটা পাকা করে ফেলবো। না বাবা, কিছুতেই সম্ভব নয়। আমি যে করেই হোক বঞ্চিত ছেলেকে খুঁজে বার করবো। মুখোমুখি ভাবে জিজ্ঞাসা করবো কতখানি সত্যি। অঙ্গনা মেয়েটা খুব সুন্দর, খুব ভালো। ফায়দা করবেন না বাবা, আমি যে করে হোক মঞ্জুরিকে খুঁজে পার করবো। যতদিন খুঁজে পার করি ততদিন পর্যন্ত আপনি আপনার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ের ফাইনাল করবেন না। আরে বাবা, তুই মঞ্জুরিকে কোথায় খুঁজে পাবি? সেও তো এতদিনে গ্রামে পেয়ে গিয়ে বিয়েটা করে ছেলে পুলের মা হয়ে অঙ্গনাকে দেখলে তুই আর মঞ্জুরির কথা একেবারে ভুলেই যাবে। তারপর ফুলসজ্জা হবে, লোকজন আত্মীয় স্বজনে সারা বাড়িটা কিন্তু তারপর শুরু হবে স্বামী স্ত্রীর জীবন। কিন্তু তখন কি হবে? আমি কি আমার স্বামীকে ঠিক মতো ভালোবাসতে পারবো তো? একটা পুরুষ আছে, ওকে ভালোবেসে আমাকে ঠকিয়ে পালিয়ে গেছে। সেই থেকে পুরুষ আত্মসমর্পণ ভীষণ ভয় করে, আর ভয় না হারাতে পারেনি। যদি বিয়ের পর আমার স্বামী জানতে পারে বিয়ের আগে আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম, আমার একটা বাচ্চা হয়েছিল, আমার সেই বাচ্চাটার কথা মনে পড়ে গেল। আমি বড় মায়ের ছিলাম, আমার বাচ্চাটা প্রসব করার পর অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তখন আমার খোকাটাকে মারা গিয়েছিল। আবার তুমি অতীতের কথা চিন্তা করে চোখের জলে বুক ভাসাচ্ছ দিদিভাই। বাদুন্দা, সামনে মাসে তোমার বিয়ে, বিয়েটাতে ভালোভাবে মিটে যায়, তার জন্য আমি তোমাকে নিয়ে এসেছি বাবা ভুবনেশ্বর মন্দিরে পুজো দিতে। আর তুমি কি না কি করবো বাদুন্দা? আমি যে অতীতের কথা কিছু নেই পারি না। কিন্তু কেন পারো না? বুঝতে পারছো না? অতীতের কথা বলতে না পারলে ভবিষ্যতে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম বাদুন্দা। কিন্তু তুমি তো জানো বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসার মধ্যে কত তফাৎ। বিয়ের আগের ভালোবাসায় থাকে কামনা বাসনা, আর বিয়ের পরে স্বামীর সঙ্গে ভালোবাসায় থাকে শুধু উপাসনা। আমি বুঝতে পারিনি বাদুন্দা, আমি বুঝতে পারিনি। তাই তো আমি ভাই, আমার একটা ভয় করে বাদুন্দা। বিয়ের পর করলেন যদি আমার শরীরে কোনো মাতৃত্বের সন্তান পায়। তুমি কি কল্যাণ বাবু হচ্ছে আধুনিক ছেলে, তাছাড়া কিছুদিন হলো বিদেশে কাটিয়ে এসেছেন, কাজেই সব কথা চিন্তা করবেন না। বাদুন্দা, তুমি ঠিক বলেছো। ও বাদুন্দা, তুমি তাড়াতাড়ি যাও, দাদা মন্দিরের পিছনে কার সাথে যেন কথা বলছে। তুমি দাদাকে কি বলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, সে যেন পুজোর থালা আমি শাড়ি টাড়ি নিয়ে যেন সে মন্দিরের সামনে চলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জিজ্ঞেস করবো দাদা? বলো বোন। খেলার দোকান থেকে কত দূর? কেন ও আপনি বুঝি আপনার বাচ্চার জন্য খেলনা কিনবেন? হ্যাঁ ভাই, আর বলো না, বাচ্চাটাই আর এই খেলনা কাশের খেলনা বাইরে লেগেই আছে। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। তা বাচ্চাটাকে আনেননি কেন? না ভাই, দুষ্টু তো, তাকে বাড়িতে রেখে মা কালীর মন্দিরে তার জন্মদিন উপলক্ষে পুজো দিতে এসেছি। আমার ছেলেটা বেঁচে থাকলে ঠিক আছে, তাই বড় আমিও তার জন্মদিন উপলক্ষে পুজো দিতে আসতাম। যখন তখন মাথা ঘুরে কেমন হয়ে যায়। আবার কথা বলে চলো না, গাড়িতে বসে মাথাটা ঠিক করবে। চলো আসি বোন, আসি। আমার মনে হয় ভদ্রমহিলা আমাকে মিথ্যে কথা বলে দিলেন। বাচ্চা কথা শুনে আমার মাথা ঘুরে যাবে, কিন্তু ওনাদের তো বিয়ে হয়নি। তাহলে অন্যের কথা না ভেবে নিজের কথাটা ভেবে নেওয়া উচিত। মন্দিরের প্রধান পুরোহিত অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তাকে ওকে দেখতে গেছিলাম। তার তো
আমি বিবাহিতা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? আপনার চোখ নেই? আপনি দেখতে পাচ্ছেন আমার শীতেতে সিঁদুর? কিন্তু আমি যদি বলি আপনার এই শীতের সিঁদুরটা সত্যি নয়, এরপর হয়তো আপনি বলবেন আকাশে সূর্যটা সূর্য নয়, ওই মন্দিরটা মন্দির নয়। ওই আকাশের সূর্যটা সত্যি আর এই মন্দিরটা মন্দির। তাহলে আমার শীতের সিঁদুরটা সিঁদুর। আকাশ, এই সিঁদুরটা নিশ্চয়ই সিঁদুর, কিন্তু আপনার স্বামী এটা পরিয়ে দেয়নি। এই সিঁদুর আপনি মিথ্যে করে পড়েছেন, নিজে নিজে পড়েছেন। পণ্ডিত নাকি যে জ্যোতিষ গণনা করে ঘটনাটা জেনেছেন? আমি জ্যোতিষ চর্চা করিনি, আমি দৃষ্টি চর্চা করেছি। আপনারা যেদিন প্রথম মালদা থেকে এখানে আসেন সেদিন কিন্তু দেখেছি আপনার এই সিঁদুরে কোনো সিঁদুর ছিল না। এই ব্যাপার আপনি হয়তো জানেন না যে আমি একজন ডাক্তার। আপনি তো এখানে অনেক দিন এসেছেন, অথচ আপনার মিস্টারকে দেখি না কেন? মিস্টার বেশি দিন বাইরে থাকতে হবে না। শুনুন, আজ তো নার্সিং হোমে আপনার ডিউটি নেই। আমার ঘরে ডিউটি আছে, পুরো বাবাকে দেখা ডিউটি, বাচ্চা ছেলেটাকে দেখা ডিউটি। সুমন্দিরা, আর কোনোদিন আপনি আমাকে নাম ধরে রাখবেন না, তুমি সম্বোধনে কথা বলবেন না, এবং যখন তখন যেখানে সেখানে আপনি আমাকে বিরক্ত করবেন না। ঠিক আছে, এরপর আমি কি করব না করব সেটা আমি জানি। আমার ইনটুইশনকে আমি ভীষণ মানি। তুমি তোমার যৌবনে এই চকচকে মন্দিরে ধূপধানি হয়ে থাকলে কি হবে? আসল ব্যাপারটা ধরা পড়ে গেছে আমার চোখে। অতএব নার্সিং হোমে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। ওকে, বাই। কারো চোখে ধরা পড়ে যাবো বলে আমি মিথ্যে করে শীতেতে সিঁদুর পরে বিবাহিত মেয়ের অভিনয় করে যাচ্ছি। কোনোদিন কারো কাছে ধরা পড়ে দিয়ে ডাক্তার সমুদ্র রায় চোখে ধরা পড়ে গেলাম কেমন করে? এই গল্পটা যদি সত্যি সকলের কাছে জানাজানি হচ্ছে তাহলে কি হবে? তাহলে আমি কি করবো? তুমি আমাকে পথ বলে দাও, বলে দাও আমি কি করবো, কি করবো। স্বামীর সাথে সংসার করছে, ছায়াগুলো কেমন লাগে না।
করেছো? শোনো, আজ পর্যন্ত আমি তোমাকে যতখানি ভালোবাসতাম, আজ থেকে ঠিক ততখানি ঘৃণা করে আমি আমার বাবার নির্বাচিত পাত্রীকে বিয়ে করব। এই শেষ কথাটা আমি তোমাকে জানিয়ে দিই। চলে যেও না করলেন, চলে যেও না, দয়া করে একটা কথা করলেন। আমি অন্য কাউকে ভালোবাসিনি, আমি শুধু তোমাকেই ভালোবাসি করলেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি।